পেয়েছো? হুম। লিঙ্গুয়া ফ্রাঞ্চা, লিঙ্গুই পৌরশ্রেণী ভাষা। 19 নম্বর, অসমীয়া ভাষাকে বাংলা ভাষার সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে 18, 19, 20। তারপরে দেখো 21 আর 23। 21 এবং 23 নম্বরের দাগ দাও। 21, 23, 24। 21, 23, 24। দাগ হচ্ছে কি তোমরা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো লিঙ্গুয়া ফ্রাঞ্চা বলা হয় সৌরসেনী ভাষাকে, সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয় অসমীয়া ভাষাকে, তাই না? আচ্ছা, জি ভাই। সর্বপ্রথম বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়, সর্বপ্রথম বঙ্গ নামের উৎপত্তি পাওয়া যায় ঐতরীয় আরণ্যক গ্রন্থে। আর সর্বপ্রথম বাংলা নামটির উৎপত্তি পাওয়া যায় আইনি আকবরী গ্রন্থে। আর মনে রাখতে হবে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, আকবর। তাই না? জি ভাইয়া। কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। ভাইয়া, বলো ভাইয়া। অস্তিক গেরে নিষাদ জাতি বলার কারণটা কি? ওই যে 20 নাম্বার। এই নিষাদ মানে নিষাদ কালো। ও কালো। এই নিষাদ মানে জি কালো। ভাইয়া। এই যে তোমার ওই মিম মেয়েটার মতো কালো, বুঝছো? হা 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 হা। এত হাসো না, মাস্ক পরে হাসো। জীবাণু মোবাইলে লাগবে। আচ্ছা, তোমরা তোমরা একটু মাস্ক পরে 17 নাও। নম্বর তথ্যটা একটু দাগ দাও তো। 17 নম্বর, 17। দেখো বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। সম্রাট আকবর প্রবর্তক হলেও তার নির্দেশে প্রথম বাংলা পঞ্জিকা তৈরি করেন পণ্ডিত ফতেউল্লাহ সিরাজি, যার পঞ্জিকার নাম ছিল তারিখি ইলাহি। পেয়েছো? জি ভাইয়া। দাগ দাও। আচ্ছা। ভাইয়া। মিম অনেক কালো না? হ্যাঁ ভাইয়া। আপনার আইডির নামটা কি জান ভাইয়া? আমার আইডির নাম নাই ভাই। বলেন। নাই রে ভাই, নাম নাই। আচ্ছা বলা লাগবে না, মুস্তারির কাছ থেকে জেনে নেব। তাই না? ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে আচ্ছা, দিব। তোমরা 3 আচ্ছা। নম্বর পেজে আসো ভাইয়া, 3 নম্বর পেজে আসো। 3 নম্বর পেজে আসো। তাহলে চলে আমি আসছি কি ভাইয়া। বললাম, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয়। এখানে প্রশ্নগুলো ভালো বুঝতে হবে। যদি বলা হয় বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর সদস্য, তাহলে আমরা বলবো ইন্দো ইউরোপীয়। বলবো আমরা ইন্দো ইউরোপীয়। ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় দুইটি শাখা, শতম আর কেন্ত। কিন্তু শতমের পরবর্তী স্তরের নাম কি? আর্য। আর্য। আর্যর পরবর্তী বৈদিক, বৈদিকের পরবর্তী প্রাকৃত। প্রাকৃত। প্রাকৃতর দুইটি স্তর, একটি নাম হলো মাগধী প্রাকৃত। অপরটির নাম কি? গৌরীয়। গৌড়ীয় গৌড়ীয় প্রাকৃত। প্রাকৃত। তাহলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে মাগধী 950 থেকে 1200 1200। সালের মধ্যে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত গৌরীয় থেকে প্রাকৃত। 650 থেকে 1200 সালের 1200 মধ্যে। সাল। গৌড়ীয় প্রাকৃত পরবর্তী নাম গৌড়ীয় গৌড়ীয় অপভ্রংশ। অপভ্রংশ। তার পরবর্তী নাম হলো বঙ্গ কামরূপী। বঙ্গ বঙ্গ কামরূপী। কামরূপী। বঙ্গ এই বঙ্গ কামরূপী। কামরূপী দুইটি শাখা, একটা হলো অসমীয়া, আরটা কি? বাংলা। 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 তাহলে বাংলা ভাষার সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে অসমিয়াকে। অসমীয়া। লিঙ্গুয়া ফ্রাঞ্চা বলা হয় ষোড়শনী ভাষাকে। মনে রাখতে হবে বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর, কিন্তু পঞ্জিকা তৈরি করেন পণ্ডিত ফতেউল্লাহ সিরাজি। এবং তোমার যদি বলা হয় যে প্রথম পঞ্জিকাটার নাম কি ছিল, তাহলে বলতে হবে কি
কি তারিকি 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 ইলাহি। ইলাহি। সর্বপ্রথম বঙ্গ নামটি কোথায় পাওয়া যায়? ওই তোর ওই আরণ্য গ্রন্থ। আরণ্যক। গ্রন্থে। সর্বপ্রথম বাংলা নামটি ব্যবহার করা হয় আবুল ফজলের আইনি আইনি আকবরী আকবরী গ্রন্থে। গ্রন্থ। আর আরেকটা তথ্য মনে রাখতে হবে, দেখো বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে উজবলি ভাষা সৃষ্টি হয়। ব্রজপুরি। কোনকে বুজবুলি ভাষা বলা হয়? আচ্ছা, এবার 3 নম্বর পেজে আসো। মিম, জি ভাইয়া। দেখো তাহলে দেখো এই বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে একটা মতামত, এটা আমরা আগেই বলে দিয়েছি। ভাষা বিজ্ঞান এখন এই সাউন্ড চালু। দেখো ভাষা বিজ্ঞানের মতামত, তাহলে এখানে আমরা দুইটা মতামত পড়বো, ডক্টর সুনীত কুমারের মতামত এবং ডক্টর শহীদুল্লাহর মতামত। এগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। এবার দেখো 3 নম্বর 21শে ফেব্রুয়ারি আছে, এটা ভালো দাগ দাও। 21শে ফেব্রুয়ারি, জি ভাইয়া। 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি কি 17 নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে এবং 2000 সালে বিশ্বের 188 দেশ একসাথে সেটা কি করে পালন করে। 17 নভেম্বর 1997 সালে 99 সালে কি 99 হয়? বাংলা ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং 2000 সালে বিশ্বের 188 দেশ সেটি পালন করে। করে। আচ্ছা, বাংলা ভাষার অবস্থান, তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি ভাষায় কথা বলে কোন কোন মানুষ? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কোন চীনা। মান্দারিন ভাষায়। ভাষায়? দাপ্তরিক ভাষা হিসাবে বিশ্বে ইংরেজি প্রথম, বাংলা ভাষা দশম। বাংলা ভাষা রীতি 3 স্টার দাও, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা রীতি, বাংলা ভাষা রীতি একটু আমি আসছি, হ্যাঁ 30 সেকেন্ড। বাংলা ভাষা পৃথিবীতে চতুর্থ মাতৃভাষা, এটা মনে রাখতে হবে। আর ভাষা রীতি, ভাষা রীতিটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ভাষায় দেখো ভাব প্রকাশের বাহনটা কি? ভাষা। ভাব প্রকাশের বাহন হলো ভাষা। তোমরা একটু কষ্ট করে দাগ দাও। 3 4 6 7 8 9 10, এই দুটোরা একটু দাগ দাও। 3 4 6 7 8 9 10, একটু দাগে নাও। তাহলে বাংলা ভাষা রীতি, বাংলা ভাষা রীতি দুই প্রকার, একটা হলো সাধু, অপরটি হলো চলিত। সাধু এবং চলিত। স্থান, কাল ও পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন হয়। দেখো এই যে চলিত রীতি আর এই সাধু রীতি, এই চলিত রীতির প্রবর্তক হলো প্রমোদ চৌধুরী। আর সাধু রীতির প্রবর্তক কে বলতো? এখন কি আমার যদি নিতে চাই তাহলে নতুন এডিতে হবে না? রবীন্দ্রনাথ রাজা ঠাকুর। ও রাজা রামমোহন রাজা রামমোহন রায়। রামমোহন রায়। কিভাবে কিভাবে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী আর সাধু রীতির প্রবর্তককে, তাহলে বলতে হবে রাজা যদি আমি 30 মিনিট তাহলে আমাকে কি করতে হবে বলুন? রায়। আমি জি ভাইয়া। বলো তো, রাজা রামমোহন রায় কোন অঞ্চলের রাজা ছিল? কত টাকা দেন? তাই সত্যি? সত্যি। তুমি কি হয়ে জানলা? এটা টাকা আমি কই পড়াই ছিল নতুন নাম্বার ভাইয়া, পাঠাই তখন দেব। বলেছিল রাজা ছিল না, টাকা কি কোথায় হচ্ছে, দেব? কি একটা রাজা গল্প ছিল বলছে। তার উপাধি, রাজা ছিল তার কি? উপাধি। উপাধি। তার নাম হলো কি? রামমোহন রায়। রায়। আর আমি কিভাবে বুঝবো যে পরবর্তীতে 30 তার মিনিট দেওয়া উপাধি কি হয়েছে? হয়েছে? রাজা। হুম। আমি
আমি কিভাবে বুঝবো বা কিভাবে আর বুঝে 30 MB পেজ দেওয়া আঞ্চলিক হয়েছে? ভাষার অপর নাম কি? উপভাষা। উপভাষা। বিশালটা আজকে পুরোটাই মুখস্থ, এখানে পড়া কিছু নাই। সাধু ও চলিত রীতির পার্থক্য এখানে লেখো আরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 30 MB পেজ তালি দেওয়ার সাধু ব্যবস্থা করেন রাত 12টার মতো আরি লেখো, হ্যাঁ? অ্যাক্টিভ হবে, তাই না? কারণ রাজশাহী ইউনিভার্সিটিতে আচ্ছা, এখান আপনি থেকে ওইটা প্রচুর দেওয়ার প্রশ্ন ব্যবস্থা করে। করেন, করি বলেন, আমি সাধু পেমেন্ট দিচ্ছি। ও চলিত রীতির মধ্যে পার্থক্য। সাধু জি রেডি করেন, কতক্ষণ ও সময় লাগবে ভাইয়া? আচ্ছা, আপনি কাজ করেন, ওই ফোন দিয়ে এই নাম্বারে। সাধু ও চলিত রীতির মধ্যে কি পার্থক্য, এটা রাবিতে প্রতি বছর এগুলো না, একটু না। ভালোভাবে মুখস্থ করতে হবে। দেখো আমি সিরিয়াসলি সাধু রীতি ও চরিত রীতির মধ্যে মূল পার্থক্য কোথায়? সাধু রীতি আরে এবং তোর কি চরিত সমস্যা? রীতির মধ্যে মূল কে পার্থক্য ভাই, আমার কি হলো দরকার? এই যে এই ফোন দেওয়া এগুলা সর্বনাম কি দরকার ও আমার এত ক্রিয়াপদে। ক্রিয়াপদে। সর্বনাম এবং ক্রিয়াপদে। একটু একটু আমি 100 টাকা মাসে সাধু দেবো, ওয়াইফাই রীতি চালাবো, খাইনি শেষ। ও চরিত মূল তুই পার্থক্য চালা, দেখো। তুই নিবি? তারপরে না, সাধু আমি রীতি নিবো না। ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। তাহলে এই নো সাধু প্যারা। রীতি ব্যাকরণের নিয়ম চালাচ্ছি সেই জন্য অনুসরণ করে বলতেছি। চলে, না না না, কিন্তু ফার্স্ট চরিত এগুলা রীতি দিয়ে দে। কোনো নিয়ম অনুসরণ করে আমি সারি দেবো, চলে না। আমি সাধু সারি দেবো। রীতি তৎসম শব্দ টাকা নিয়ে যা, বহুল, 300 টাকা নিয়ে যা। কিন্তু চরিত রীতি তদ্ভব। শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী, কিন্তু চরিত রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য উপযোগী। উপযোগী। এই পার্থক্যটা ভালোই পড়তে হবে, ঠিক আছে? তারপর দেখো সাধু ও চরিত ভাষার উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে না মস্তক, পরীক্ষায় আসবে মস্তক শব্দটির চরিত রূপ কি? মাথা। মাথা। বন্য শব্দটির চরিত রূপ কি? বুনো। বুনো। জুতা শব্দটির চরিত রূপ কি? জুতো। জুতো। এবার দেখবো আমরা বাংলা লিপি। তাহলে প্রাচীন ভারতীয় লিপিমালা, ভারতীয় লিপিমালা। লিপিমালা। ভারতীয় লিপিমালার প্রধান দুইটি ভাগ হলো, একটি হলো ব্রাহ্মী, একটি ব্রাহ্মী, অপরটি কি? খরচটি। খরচটি। তাহলে ভারতীয় লিপিমালা, তাহলে ভারতীয় জি, লিপিমালার বলেন। দুইটি রূপ, একটা কি ব্রাহ্মী আর একটা কি কোনো খরচটি। মিলেই এই সম্ভব দুটো না। মনে রাখবো। এখন ব্রাহ্মীটা হলো দেখো বাম থেকে ডান, খরচটি হলো ডান থেকে আচ্ছা, কি করবো? আচ্ছা, আমি একটু পর আপনার জানাচ্ছি ভাইয়া। বাম, মনে রাখতে হবে। বলেন। তাহলে কি করা হয়, বাম থেকে ডান দিকে লেখা হয় কোন লিপিতে? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিতে। ওরা তো একটা 12 দিতে ডান চাইলো, ওটা থেকে কেমন? বামে লেখা হয় 12টার কোন দাম লিপিতে? 1000 টাকা, এটার দাম 1400 টাকা, খরচটি। মানে 1500 টাকা। এই ছেলেরা কি কেউ আছো? জি ভাই আছি তো। তো সব তো উত্তর দিচ্ছে মেয়েরা, তোমরা কি করছো? জি ভাইয়া আছি। 1000 টাকা আমার কয়জন আছে? একটু রেসপন্স 8 জন। ওটাই আছে, হ্যাঁ। 8 জন নাই। সব সাত উত্তর জনে 1000 মেয়েরা টাকা দিচ্ছে, দেবো। মেয়েরা রেসপন্স করছে, তাহলে হবে? বেশি হয়ে তোমরা যায়। একটু বলো। তাহলে আমি ভারতীয় বিজনেস চালাই যাবো, আমার লিপিমালার টাকা হতে। প্রধান দুইটি রূপ, একটি হলো ব্রাহ্মী, অপরটি না, খরচটি। না, এই মাসের শেষে বাম আসবে, 25 থেকে তারিখে। ডান আমার দিকে সাথে লেখা ভাই হতো ভাই। ব্রাহ্মী লিপি, 5 দিন খরচ লিপি কোথায় লেখা হয়? ডান থেকে বামে। বাম দিকে। তাহলে না, আমরা আবার পরে বাংলা আমি লিখি কিভাবে? বাংলা 25-26 শেষে ব্রাহ্মী লিপি অনুযায়ী। ব্রাহ্মী লিপি তাই অনুযায়ী বলতে তাহলে কি লিখি? বাংলা, তারপর ইংরেজি, তাই না? আরে এই হচ্ছে ও উপরে ফোন বাংলা এবং দিচ্ছে, ইংরেজি দিয়ে আমরা এখন কোন টেকনিশিয়ান এই লিপিতে আপা। লিখি? ব্রাহ্মী লিপি। টেকনিশিয়ানকে ফোন দিতে হয়, তো টেকনিশিয়ান বলছে স্যার এটা নাই। খরচটি আমরা কি লিখি? খরচটি লিখি আমরা আরবি, আরবি, ফার্সি, ফার্সি, উর্দু। উর্দু, তাই না? জি ভাই। জি ভাইয়া। আরবি, ফার্সি। তাহলে ভারতীয় লিপিমালা দুইটি রূপ, একটি কি ব্রাহ্মী, অপরটি খরচটি। বাম থেকে ডান দিকে লেখা হয় ব্রাহ্মী, তাই ব্রাহ্মীর সাথে মিল রয়েছে বাংলা ও ইংরেজি। খরচ লেখা হয় ডান থেকে বামে।
মানে আমাদের তাহলে সাতজনের এর সাথে মিল আছে কে আর আমার তো ওরা কিন্তু আরবি, ওই যে ফার্সি এবং উর্দু। কি দরকার আমাদের আলাদা হওয়ার মেইন রোডটা থেকে এমনিতেই আলাদা আলাদা আছে। তারপরে তোমরা একটু দাগ দাও, তোমরা দাগ দাও ডিজে ইম্পর্টেন্ট গুলো। মিলিয়ে তুই বাসা দুজন পারবে না, নতুন বড় তোমরা এখানে দেখো ধ্বনি বেশি লিখিত মিনিট রূপকে কি ওরা বলা ওরা হয়? তো সেই লিপি। ধুমতালে চালাবে। ধ্বনির আমাদের কি দরকার বেশি লিখিত মিনিট রূপকে বলা হয় ওদের 10 মিনিটের লিপি। দাম পড়ছে 700 টাকা। পৃষ্ঠা উল্টাও, আমরা 5 800 নম্বর টাকা দিয়ে পেজে 8 আসো, মিনিট 5 নম্বর পেজে। ওদের দাম বলছে যে শোনেন দুইটা মিলে 1400 টাকা না 20 5 মিনিটে নম্বর পেজে 10 আসো। মিনিটের দাম কত 700 টাকা। জি ভাইয়া আসছি। 800 টাকা ওদের বিবেচ তো নাই। শুনলাম অর্ধেক ভাগ করলাম দাগ আমি দাও 700 4 এবং 5 20 মিনিটে 1400 দিয়ে 7 6 মিনিট 7 আরে ওদের হচ্ছে 12 বিবেচ করে জানি। 5 6 এবং 7। তাহলে ব্রাহ্মী লিপি লেখা হতো ওদের কয়জন বাম থেকে ডান দিকে এবং খরচী লিপি লেখা হতো ডান থেকে বামে। এমন রাখতে হবে। তারপর দেখো তৃতীয় শতকে সম্রাট হ্যাঁ, অশোকের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মী লিপি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তাহলে কোন শাসকের আমলে ব্রাহ্মী লিপি ভারতবর্ষে ছড়িয়ে পড়ে? সম্রাট সম্রাট অশোক। অশোক। সম্রাট অশোকের আমলে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির জন্ম। তাহলে বাংলা লিপিটা কোথা থেকে আসছে? ব্রাহ্মী থেকে ব্রাহ্মী আসছে। লিপি। বাংলা লিপিটা আসছে কোথা থেকে? ব্রাহ্মী লিপি থেকে। কিন্তু ব্রাহ্মী লিপির কুটিল রূপ। তোমরা একটু দেখো 7 নম্বর দেখো। মনে করেন ওরা 14 জন না ওদের হচ্ছে নতুন যদি না 7 নম্বর দেখো ওই যে আমার জায়গা বলছে ব্রাহ্মী 16 জন হচ্ছে লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির জন্ম। কুটিল রূপ কি ভাইয়া? না ভাই আলাদা হওয়ার দরকার নেই আলাদা কুটিল রূপ হলো ব্রাহ্মী লিপির পরবর্তী স্তর। 15 জনের ওই যে পরবর্তী ওরা স্তরের নাম 7 জনের হলো দশম কুটিল। আমরা আবার 7 জনের 8 বিএস নেব কোন বেশি টাকা দিয়ে। আচ্ছা, বাংলা বর্ণমালা ও চলো, তুমি ছাপাখানা বেশি এটা বেশি খুবই দেখো, গুরুত্বপূর্ণ। 30 না শতাংশ। না আমি এডিট করব বাংলা মিটিং হবে বর্ণমালা আমি এটা এডিট করে মাইক ও ছাপাখানা। কথা শুনবো নাকি এখানে কি কথা কয়েকটা কথা শুনতে মানে তোমার না 30 মিনিট বেশি টাকা ছিল 20 মিনিট বেশি চলে নাই নাই তো তোমার আমার ডাকলে না 98 আর ওদের কেন যদি কতবারের মিটিং করছি অবশ্যই মিটিং হইছে তুমি নিয়ে কথা কথা কও খালি আমি কি ডাকবো না আমি তারপরে 1800 মেইন রে এটা মিটিং করা লাগে নাই আচ্ছা তুই পেমেন্ট কর দায়িত্বগুলো নিয়ে রে ভাই আমি তো জানি ওই যে কি কাহিনী ছিল ওই যে চাকরি যদি করি কিনলো করি কিনার কাহিনী বলে না কি করি লাগছে ওইটা তো আমরাই দেখছি আর এটা টাকার বড় সস্তা না 60 হ্যাঁ বলেন বলেন ওদের যদি 20 এমবিবিএস আচ্ছা ভাই আপনি কি খুব ফোন দেখো চালান তাহলে যদি বলা হয় ভারতবর্ষে প্রথম ছাপাখানা হয় কোন সময়ে? 1498 সালে ভারতবর্ষে প্রথম ছাপাখানা যে হয়। সময় আমি ফোন চাপতেছি সেই সময় আটকে দিতে সময়টা বেশি নষ্ট হচ্ছে না কি হয়? মুদ্রণ ই যন্ত্র। আল্লাহ এই কথা এই লজিক তুমি কই দিছো মুদ্রণ যন্ত্র কোনো আবিষ্কার। রকম কষ্ট করে চালান না 1801 সালে ভালো তো ভাই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু। তো তাহলে ওয়াইফাই বাদ দাও আচ্ছা এই জন্য মানে আমি টাকা বলতেছি বাংলা বিভাগ টেবিকেশন মারবো 105 টাকা নোটি করে তোর সমস্যা কি রে তুই তো আফা দিছিস 1847 কেন সালে এই তুই সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দাও যা 47 সালে বাংলাদেশে প্রথম ছাপাখানা তারপরে নিয়ে প্রতিষ্ঠিত হয় যা রংপুরে। নিয়ে হবে আমি নিব রংপুরে কেউ আছো? এই রংপুরে কে আছো? আমি আছি। হ্যাঁ ভাই আমি রংপুর থেকে বলতেছি। তাই না ভাইয়া? তোমার নাম কি? ফাহিম ওকে ভাইয়া। মাহিম? ফাহিম ফাহিম নাহিম না মাহিম? ফাহিম ফাহিম। ওকে ভাই। তাহলে দেখো 1847 সালে রংপুরে সেই প্রেসের নাম ছিল কি? নামটা দেখো বার্তা বহ সামনের মাস পরের মাসে দেখা যন্ত্র। যাবে পরের মাসে তো পরীক্ষা আর 1860 সালে হয় ঢাকায়। তার নাম আরে ছিল প্রবলেম নাই আমি বাংলা যাইতে প্রেস। পরের মাসে কথা উঠবে হাবিব তাই না? কথা বলবে মিম। এটা আমি আলহামদুলিল্লাহ নিজেতেই তুমি মনে মনে যে কত রাগ করছে যে বারবার আমাকে ডাকছে। না ভাইয়া কেন রাগ করবো? কথাটা হ্যাঁ ঠিক আছে ওই যে এই যে বলছি আলিফ একজন কেন সবাই লাম, বুঝতে পারছে না মিম। ভাইয়া তোমার নামটা উচ্চারণ করা 1498 হচ্ছে, আমি 23 নেকিও পাচ্ছি। আমি ভাবছি একদম 2000 টাকা ভাইয়া বল ভাই। 1498 এটা কি হবে? আমি প্রথম বললাম ছাপাখানা বলছে। 1498 হলো ভারতবর্ষে প্রথম ছাপাখানা। ভারতবর্ষের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে। ওকে?
বলেন কি করবো? কি ভাইয়া? আচ্ছা, তাহলে ভারতবর্ষে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1498 সালে, মুদ্রণ একটা মিটিং দাও, ছোট যন্ত্র ছোট মিটিং দাও, আবিষ্কৃত হয় যে 20 দাও, 1800 সালে, অত কিছু নেই। বাংলা বিভাগ চালু 1801 সালে, পারলে 10 দাও। আপনার ছোট ভাই নিবে? এবং বাংলাদেশের প্রথম ছাপাখানা হয় রংপুরে, যার নাম ছিল বার্তাবহ বার্তাবহ। যন্ত্র, 1847 সালে। এবং ঢাকার প্রথম ছাপাখানা হলো বাংলা বাংলা প্রেস। প্রেস। এখন যদি বলে বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি? ওকে, কে বললে উত্তর? মুস্তারিও বলেছে, আমিও বলেছি। আমিটাকে। মিম আর ছেলেরা কি উত্তর পাচ্ছে না? মিম মিম মিম। এই ফাহিম, এই জি ভাইয়া, তোমরা কি উত্তর দিতে পারছো না? পারছি ভাইয়া, আমরা দেখো, মিউট মিম রাখি কালো তো। মানুষ, তাও কত উত্তর দিয়ে দিচ্ছে। ও, তাহলে ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? নীল নীল দর্পণ। দর্পণ। এই নীল দর্পণ গ্রন্থটি কার রচনা? বন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের। মিত্র। হ্যাঁ, জি ভাই। তাহলে নীল দর্পণ গ্রন্থটি কে লিখেছে? নীলবন্ধু দীনবন্ধু মিত্র, তাই না? দীনবন্ধু মিত্র। এখন যদি প্রশ্ন করে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি দেখতে এসে জুতো ছুঁড়ে মঞ্চে কে মেরেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওয়াও, তোমার নাম কি ভাইয়া? হুমায়রা। হুমায়রা। আমার Okay, ভাগ্নি thank হয়। you. ওয়েলকাম ভাইয়া। কি তোর ভাগ্নি? আচ্ছা, ভাগ্নি ছেলেরা নাম কেউ কি? উত্তর দিতে পারছে না কেন? ভাই এরা আমরা উত্তর জানি না দিচ্ছে তাই সব বলতে মেয়েরা। পারতেছি না। হুম? আচ্ছা, ঠিক আছে। তাহলে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই নাটকটি দেখতে এসে মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছেন কে? বলো তো এবার। এগুলো কই থেকে? জানা নাই ভাই এটা। এই বলো, কে পারবা? জানি না ভাইয়া। না, মাইকেল মধুসূদন দত্ত। ও, একদিন বাপ্পারাজ। কিরে ভাই, বাপ্পারাজ কি? নায়ক। আচ্ছা, বাপ্পারাজ এসএমএস টা করার কারণ ভাই? কে সেন্ড করেছে এটা? বলো। আপনার নামে তো কেউ নেই। না, একটা এসএমএস করলো বাপ্পারাজ লিখে। জানি মনে হয়। ভাবছে বাপ্পারা যাবে। ও তাই? ওয়াও, ভাইয়া দেখো, তাহলে মনে রাখতে হবে যে নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, আর এইগুলোর সাথে তোমরা দুইটা তথ্য অবশ্যই মনে রাখবা। দেখো, তোমার বাংলা বর্ণমালা ও ছাপাখানা থেকে 5 এবং 6 নম্বর তথ্য দেখ দাও। 5 এবং 6 নম্বর তথ্য। বাংলা লিপির জনক বা নকশাকারক চার্লস উইলকিন এবং খোদাইকার পঞ্চানন কর্মকার। দেখ দাও। কর্মকার। পঞ্চানন কর্মকার। পঞ্চানন রে, পঞ্চাকানন না। তাহলে যদি বলা হয় বাংলা লিপির জনক কে, তার বলতে হবে বাংলা লিপির জনক হলো পঞ্চানন কর্মকার, আর বাংলা লিপির খোদাইকার হলো কি কে বললেন বলতো? ভাইয়া? উল্টা উল্টা পাল্টা বলছেন কেন ভাইয়া? তো কি বললাম? বাংলা লিপির জনক ভাইয়া, চার্লস ভুল উইলকিন, চার্লস উইকিন্স, আপনি বলেছেন পঞ্চানন কর্মকার। খোদাইকার বলেছেন পঞ্চানন কর্মকার। ভাইয়া বলতে বলেছিলেন, মিস্টেক হয়েছিল। শুনিনি। উল্টা বলেছি। জি ভাইয়া। আচ্ছা,
মানুষ মাত্রই তো ভুল, তাই না? জি ভাইয়া। যাক, তাও তো বলিনি। দেখো, একটু 19 হতে পারে। দেখো, তাহলে বাংলা লিপি নকশাকার চার্লস উইলকিন্স, কোথাকার কে? পঞ্চানন পঞ্চানন কর্মকার। কর্মকার। এইটা হলো। এবার দেখো বাংলা সাহিত্য যুগ বিভাগ, এখানে আমাদের বোঝানোর কিছুই নাই, আমি শুধু তোমাদেরকে একটু পড়াগুলো বুঝিয়ে দিব, তোমরা যে ভাষাকে মুক্ত করবা, ঠিক আছে? দেখো, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে কয়টি যুগে ভাগ করা হয়? 3টি। তিনটি যুগে। এক, প্রাচীন যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ কত থেকে কত? 650 থেকে 1200। 1200। মধ্যযুগ 1201 থেকে বর্তমান 1800। 1800। ভাই আধুনিক বর্তমান পর্যন্ত। আচ্ছা, সরি মিস্টেক, এটা হবে তোমার 650 থেকে 1200। এর মধ্যে হবে 1201 থেকে 1800, 1800 আর এটা হবে 1801 থেকে বর্তমান পর্যন্ত। হ্যাঁ। তাহলে প্রাচীন যুগ কত থেকে কত? 650 1200। এই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। পিস্তলটা 6 নম্বর পেজে আসো। কি ব্যাক ক্লাস না এলে আচ্ছা, আমি তোমাদেরকে একটু দাগিয়ে দিই, তোমরা দাগানোগুলো পড়বা, ঠিক আছে? তারপর দেখো মধ্যযুগের 3টা ভাগ। মধ্যযুগের 3টা ভাগ, প্রাক চৈতন্য যুগ, তারপরে তোমার চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। কয়টা যুগ? 3টা যুগ। তিনটা। আচ্ছা, তারপর দেখো, তোমরা একটু দেখ দাও বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলি। বাংলা সাহিত্যের ইতিহাসের পথ চলা শুরু হয় চর্যাপদের কাল থেকে। 1 নম্বর তথ্য দেখ দাও। বাংলা সাহিত্যের যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্য দেখ দাও, এটা পড়তে হবে। প্রাচীন যুগের বৈশিষ্ট্য, মধ্যযুগের বৈশিষ্ট্য এবং আধুনিক যুগের বৈশিষ্ট্য, এই 3 বৈশিষ্ট্য ভালোভাবে পড়তে হবে। দাও। প্রাচীন যুগ, কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। দেখো প্রাচীন যুগে দাগ দাও তথ্য নম্বর 5, 6, 7 এবং 10। বাংলা সাহিত্যে প্রাচীনতম শাখা কাব্য, প্রাচীনতম সৃষ্টি ছড়া, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। 10 নম্বরে দেখো প্রাচীন যুগে কৃষিকাজের জন্য উপযোগী সাহিত্য ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন। ভাইয়া আপনি যেগুলো দাগ দিয়ে দিচ্ছেন এগুলো পড়লে কি হবে নাকি না, সবগুলো পড়তে হবে? তোমার এই শোনো আমি বলি, এটা হলো সম্পূর্ণ মেমোরাইজিং, বুঝছো? এটা হলো সম্পূর্ণ মেমোরাইজিং, মুখস্থ। এখানে দেখো, এখানে কি কোনো কিছু বোঝার আছে বলো? নাই তো। এটা সাধারণ জ্ঞানের মতো মুখস্থ বলো এখন। আচ্ছা, তোমাদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের মূল লক্ষ্য এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই কম প্রশ্ন হয়। তাই তো দেখতেছি। এটা হলো বাংলা সাহিত্যের ইতিহাস, এটা হলো সম্পূর্ণ মুখস্থর বিষয়। এখন এখানে তো তথ্য অনেক আছে, কিন্তু এতগুলো কি তোমরা মুখস্থ করতে পারবা? অনেক সময় মুখস্থ করতে পারলেও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু সব স্টুডেন্ট সবার মেধা তো একরকম না। যারা পারবা তারা পুরোটা মুখস্থ করবা,
যারা পারবা না তারা অন্ততপক্ষে যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি সেগুলো ভালো মুখস্থ করবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তোমাদের আজিম ভাই কি তোমাদেরকে কিছু মানে দাগিয়ে দেয়? দেয় তো, দাগা দেয়। দেয়? জি ভাই। ভাইয়া দাগা দেয়। আচ্ছা ঠিক আছে ভাই। আমি এই জন্য বলছি তো, কারণ ধরো এখানে তো অনেক তথ্য না, বলো সবগুলো মনে রাখতে পারবা? দেখো চর্যাপদে আসো, চর্যাপদে। আর এই অনলাইন ক্লাসে এখানে যে পরিমাণ তথ্য আছে, এটা 2 ঘন্টা কেন 4 ঘন্টা তো পড়িয়ে শেষ করা সম্ভব না। দেখো দাগ দাও চর্যাপদে 1 2 3 4 5 6। চর্যাপদের 1 থেকে 6 নম্বর 6টা তথ্য তোমরা দাগ দাও। তারপর তোমরা দাগ দাও 8 10, 8 10। তারপর দাগ দাও 15 16, 15 16। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হলো বুদ্ধিস্ট মাইস্টিক সং। আর চর্যাপদে পদ বাক্য প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে, প্রকাশিত হয় 1914 সালে। চলো। তাহলে চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয় নেপাল থেকে। কোথা থেকে হয়? নেপাল থেকে। নেপালে রাজ দরবারে একটা লাইব্রেরি ছিল, তার নাম হলো রয়্যাল লাইব্রেরি। রয়্যাল লাইব্রেরি। তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় 1909 সালে নেপাল থেকে। নেপালের রাজ দরবারে একটা লাইব্রেরি ছিল, তার নাম কি? রয়্যাল লাইব্রেরি। তাহলে চর্যাপদ আবিষ্কার করে মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। পেয়েছো? দেখো তোমরা 6 নম্বর পেজে আসো, দেখো চর্যাপদের আবিষ্কার ও আবিষ্কারক, এটা পড়বা। তারপর তোমরা আসো 7 নম্বর পেজে আসো, দেখো চর্যাপদের কবিগণ। চর্যাপদের কবিগণ পেজ নম্বর 7। মিম আছো না পালাইছো? আছি ভাইয়া। পালাও নি? পালানোর মতো স্টুডেন্ট না ভাইয়া। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আচ্ছা মিম, তুমি কি প্রথম থেকে আছো? অনলাইনে করতাম না তো, প্রথমে অফলাইনে ছিলাম। তো অনলাইনে কয় নম্বর ক্লাস থেকে করছো? অনলাইনে 12 নাম্বার না 11 থেকে, 11 নাম্বার ক্লাস থেকে। তাহলে আগে কার করেছো অফলাইনে? ইস্তিয়াক ভাইয়া। সবগুলো করেছো? আর না ভাইয়া সবগুলা হয়নি, মাঝে কয়েকটা গ্যাপ গেছে ক্লাস। আচ্ছা দেখো চর্যাপদের কবিগণ। তাহলে চর্যাপদের আদি কবি বলা হতে লুইপাকে। চর্যাপদের আদি কবি লুইপা। সবচাইতে বেশি পদ রচনা করেছে কাহুপ্পা, এবং যাকে বাঙালি কবি বলা হয় তার নাম হলো ঘুষুকুপা। আর বাংলাদেশের কবি বলা হয় সবরপাকে, আর মহিলা কবি বলা হয় কুক্কুরিপাকে। তাই এখন বলতে পারো যে ভাইয়া সবগুলো নামের শেষে কেন পা? পা হলো তাদের উপাধি। আচ্ছা তাহলে চর্যাপদ রচনা করেছে 24 জন, মতান্তরে 23 জন। একটু সবাই ভালোভাবে খেয়াল করো আরেকবার। তাহলে চর্যাপদের পদ কয়টি? 24টি। মতান্তরে 23টি।
তাহলে এই 24 জন পদ রচয়িতা মানে 24 জন মিলে পদগুলো রচনা করেছে। এর মধ্যে এর মধ্যে চর্যাপদের আদিকবিকে লুইপা। লুইপা। সবচাইতে বেশি পদ রচনা করেছে কাহুপ্পা। কাহুপ্পা। তারপরে বাঙালি কবি ভুসুকুপা। বাংলাদেশের কবি সবরপা। আর মহিলা কবি হলো কুক্কুরিপা। নামগুলা কি ভাইয়া? কি বলবো বলো? মনে এগুলো হচ্ছে প্রাচীন ভূতের যুগের। নাম। আচ্ছা, এখন দেখো পদ হলো 51টা পদ। চর্যাপদের মোট পদ কি? 51টি। এর মধ্যে পাওয়া গেছে 46.5টি পদ। পাওয়া গেছে কতটি পদ? 46.5টি পদ। তাহলে পাওয়া যায়নি 24, 25 ও 26 নম্বর পদ। পাওয়া যায়নি কোনগুলো? 24, 25 ও সরি না না 48। ভাইয়া পদ মানে কি এখানে? পদ মানে লাইন। পদ মানে একটা লাইনের অংশ। তোমার যেমন চর্যাপদের কয়টি পদ? এই পদ মানে হলো এক একটা অংশ। চর্যাপদের এক একটা অংশকে বলা হচ্ছে পদ। অর্থাৎ এক একটা কবিতা বা এক একটা গান। চর্যাপদ হলো গানের সংকলন। এই এক একটা গানকে বলা হচ্ছে এক একটা পদ। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে 24, 25 এবং 38 নম্বর কি পদ কি পাওয়া যায়নি? আর যেটা 23 নম্বর পদ সেটা পাওয়া গেছে কি? অর্ধেক। অর্ধেক। তাই না মিম? জি ভাইয়া। তুমি দেখছিলা? কি? মিম তোমার কিন্তু মানে অল্প বয়সে দাঁত পড়ে যাবে গো। বললাম দেখো। বলিয়েন না। আচ্ছা দেখো, চর্যাপদের পদকর্তা ও পদ সংখ্যা এখানে এসে দেখো তোমরা দাগ দাও 4 এবং 5 নম্বর দাগ দাও 4, 5। তারপরে দেখো পদকর্তা কাহুপ্পার পদের সংখ্যা হলো 13টি, ভুসুকুপার 8টি, সরহপা 4টি, কুক্কুরিপা 3টি। তাহলে পড়ে প্রশ্ন করতে পারে কুক্কুরিপা কয়টি পদ রচনা করেছে? 3টি পদ। সরহপা 4টি, ভুসুকুপা 8টি, কাহুপ্পা 13টি, লুইপা 2টি। লুইপা কয়টি পদ রচনা করেছে? 2টি। আচ্ছা এর পিছলটাও। এবার তোমরা মধ্যযুগে আসো। 8 নম্বর তো আসো মধ্যযুগে আসো। মধ্যযুগ। পেয়েছো? জি ভাইয়া। মধ্যযুগের শ্রেণী বিভাগে দাগ দাও। তুর্কি, সুলতানি, মুঘল। তুর্কি, সুলতানি, মুঘল। সুলতানি যুগ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ তথ্য আছে না? জি ভাইয়া। ওখানে দাগ দাও। গিয়াসউদ্দিন আজম শাহের আমলে শাহ মোহাম্মদ শোগী রচনা করেন ইউসুফ জুলেখা। দাগ দাও। গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে পারস্যের কবি হাফিজের সাথে যোগাযোগ ছিল বা পত্রালাপ ছিল। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত। নাসিরউদ্দিন নুসরাত শাহের আমলে গোবিন্দ পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন। দেখিয়েছো? এবার দেখো 8 নম্বর পেজে ডান কলমে দেখো মৌলিক সাহিত্য আর অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্য কোনগুলো সেটা পড়বা, অনুবাদ সাহিত্য কোনগুলো সেটা পড়বা।
এবার দেখো গুরুত্বপূর্ণ শুধু তথ্য বলি। আইডি তো ওই মামা তো চেঞ্জ তাহলে করতে গেলে তো যাওয়া প্রাচীন লাগে যুগের একমাত্র এনআইডি নিদর্শন কোনটি কার্ডের ছিল? নাম্বার মিম দেওয়া লাগছিল হচ্ছে চর্যাপদ। চর্যাপদ, তাই না? তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয় কয় সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সাল বললেন? 1907 সালে। শোনো, আমি তো সবার নাম জানি না। হ্যাঁ আমার মনে হয় কি মিমের এই নামটা মাসটা ভুলে যাক গেছিলাম, আজকে মনে হলো। এটা এটা একটা কেউ হলো ভেবো না পুরোটা ভাই একটা হলো একজন কি শুধু ধরছে। পরের মাসে সেইভাবে চেঞ্জ করা যাবে হ্যাঁ, যেমন তোমার একটা ছেলের নাম মনে ছিল চয়ন, কিন্তু চয়ন তো আজকে আসেনি। পরের মাসে চেঞ্জ করবেন না এই চয়ন মাসে কি ক্লাস করছে? পরের মাসে না। দায়িত্ব থাকলে মুস্তারি তো আর ক্লাস করতে করছে? হবে না। মুস্তারিও ক্লাস করছে না। হুমায়রা আছো? আসি ভাইয়া। কোনো তো উত্তরে দাও না রে ভাই। তাহলে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এই হ্যাঁ, বলতে যাওয়ার জি আগে ভাইয়া। একমাত্র নিদর্শন চর্যাপদ। সেখান থেকে continue তাহলে করবো। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে নেপালে রয়্যাল লাইব্রেরি থেকে। লাইব্রেরি। আর মধ্যযুগে একমাত্র নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রী কৃষ্ণ কীর্তন। হ্যাঁ ভাইয়া হচ্ছে যে কৃষ্ণ ফার্স্ট টাইম যখন কানেকশন নিয়েছিলাম তো ওইখানে শুধু জাস্ট আইডি কার্ডের কীর্তন। নাম্বারটা নিয়েছিল নিয়ে আসে নতুন একটা ইউজার আইডি ক্রিয়েট করছিল তাহলে মধ্যযুগের একমাত্র কি তো আমি যদি শ্রীকৃষ্ণ শুধু ওই যে কীর্তন। আইডি কার্ডের নাম্বার আর ফোন নাম্বার একটা দেই এটি আপনারা হচ্ছে ইউজার আইডি আবিষ্কার ক্রিয়েট হয় করতে পারবেন না কোডিং দিতে পারবেন না 1909 সালে, প্রকাশিত হয় 1916 আইডি কার্ডে এনআইডি কার্ডের নাম্বার আর হচ্ছে ফোন সালে নাম্বার দিলে ইউজার বঙ্গীয় আইডি ক্রিয়েট করে সাহিত্য দেওয়া যাবে না পরিষদ থেকে। নাকি ফটোকপি জমা দিতে হবে তাহলে জি শ্রীকৃষ্ণ কীর্তন যেখান থেকে প্রকাশিত হয়েছে, ফার্স্ট টাইম তো আমরা জমা দিই চর্যাপদও নাই সেখান ভাইয়া থেকেই প্রকাশিত হয়েছে। এবার দেখো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলো বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস, অর্থাৎ মধ্যযুগের প্রথম কবি বরু আচ্ছা চণ্ডীদাস শোনেন ভাই আমি বলি এবং আচ্ছা মধ্যযুগের কালকে শেষ তো মনে কবি করেন যদি যাওয়া যায় কিন্তু আজ কালকে গেলে ভারতচন্দ্র তো মনে করেন 10টার পর যাইতে হবে তাই না রায়গুণাকর। ইনাকে আমি আজকে আপনি দেখেছি, যদি তোমরা ক্রিয়েট কেউ করে দেন দেখেছো? কালকে কোন সকালে বা বিকেল বেলা না হচ্ছে আইডি কার্ডের ভাইয়া। ফটোকপিটা জমা দিয়ে আসলাম সমস্যা তোমরা নাই সবাই কিন্তু দেখেছো যাওয়া যাবে ওনাকে। কিভাবে? সেটা কালকে দিয়ে আপনি আইডিটা আজকে ক্রিয়েট করে ছবিতে দেন না, সত্যি দেখেছি। মিউজিয়ামে। না, মিউজিয়াম। হ্যাঁ সেটা আপনি আরো কালকে যদি শোনো, না যায় আপনি তাহলে আমি পরশু বললাম হ্যাঁ মধ্যযুগের প্রথম কবি হলো বরু চণ্ডীদাস, দিয়ে রাখলে আপনি বন্ধ করে আর দিন কয়েকদিন পর মধ্যযুগের সমস্যা নেই শেষ কবি হলো ভারত ওটা জমা দেওয়া যাবে চন্দ্র রায়গুণাকার। হ্যাঁ বুঝতে পারছি ভাই তোমরা কি সিকিউরিটি গোপাল ভাঁড় দেখেছো? আচ্ছা আপনাকে কতক্ষণ হ্যাঁ। জানিয়ে পাবো আমি গোপাল ভাঁড়ে যে সভাকবি, সভাকবি। ওই সভাকবির নামই হলো মানে ভারত আইডি চন্দ্র ক্রিয়েট করতে রায়গুণাকার। গেলে কয়টা টাকা জানাই দেবো আপনাকে দেখছো, জি ভাইয়া দেখছি। উনি হলেন সেই ভারতচন্দ্র রায়গুণাকার। এই যে একটু দেখে যাই। রাজা কৃষ্ণচন্দ্রের আচ্ছা আমি ওই সভাকবি আইডি ছিলেন। ইউজ করবো না ভাই এখন হচ্ছে আমি নতুন আইডি খুলতে গেলে তাহলে আপনার যদি কখন বলা বললে হয় আসতে হবে ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজ্যের সভাকবি ছিলেন? ও, আচ্ছা ভাই আমি হচ্ছে রাজা সব পশ্চিমবঙ্গ কৃষ্ণচন্দ্র রাজ্যসভার আচ্ছা সভাপতি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, না? জি জি ভাইয়া। তাহলে এর সাথে একটু মনে রাখতে হবে, দেখো আচ্ছা মধ্যযুগের ভাই সমস্যা নেই আমি আপনার প্রথম ফোন দিব কবি, ফোন দেওয়ার পর বাকি মধ্যযুগের ইনফরমেশন শেষ এসএমএস করে দিয়ে কবি, দেবো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। আচ্ছা ভাই একটু সবাই ডাক দাও। রাতে 4 5 6 4 5 6 7 ডাক দাও। 4 5 6 7 সবাইকে জানানো উচিত তাই না সবাইকে জানানো ডাক দাও। 11 14 15 17 18 এবং 20। এবার দেখো অন্ধকার যুগ। এবার হলো অন্ধকার যুগ। অন্ধকার যুগ হলো 1201 থেকে 1350। কত ভাইয়া বছর? 150 বছর। 149 49? আমি 150। 1 2 এভাবে ধরো। 1 2 3 100 4 5
100 হোক। 9 এটা সহজ হচ্ছে। 150। আচ্ছা ভাইয়া এগুলো দেওয়ার কারণটা ঠিক কি? আছে না? আচ্ছা ঠিক আছে, তোমার সূত্র দিচ্ছি আমি, দেখো অন্ধকার যুগটার কারণ হলো তোমার একটা কথা বলা হয় টিট ফর ট্যাট। এখন মনে করো আমি মিম মেয়েটাকে কালো বলেছি, হুম। এখন মিমও কি বলতে পারে, ভাইয়া আপনি তো কালো, ইট মারলেন পাটকেল খাটতে হবে। তাই না বলো মিম? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো যে তোমার প্রথমে চর্যাপদ রচনা করা হয় পাল রাজাদের সময়ে, এবং যারা চর্যাপদ রচনা করেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। হুম। কিন্তু যখন বাংলাতে সেন রাজারা আসলো, সেন রাজারা ছিল হিন্দু ধর্মাবলম্বী, তখন তারা বাংলা থেকে বৌদ্ধদেরকে তাড়িয়ে দিল। তখন এই বৌদ্ধরা গিয়ে আশ্রয় নিল নেপালে। এর জন্য বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ পাওয়া যায় চর্যাপদ। নেপালে। হুম। শাসন প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। খলজি। বুঝছো? তখন তিনি হিন্দু ভাষায় তোমরা কোনো সাহিত্য রচনা করতে পারবা না। তোমরা যদি সাহিত্য রচনা করো তাহলে করবা আরবি বা ফার্সি ভাষায়। তাহলে এই সময়ে কোনো সাহিত্য রচনা হয়নি, গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা হয়নি। এই জন্য কি বলছে, অন্ধকার যুগ। উত্তর পেয়েছো? জি ভাইয়া। তাহলে এই সময়ে প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচনা হয়নি, আর সাহিত্য রচনা না হওয়ার জন্য এই সময় কি বলছি আমরা, অন্ধকার যুগ। কার্য। অন্ধকার যুগ। অন্ধকার যুগ কত বছর? 150 বছর। কাদের সময়ে? তুর্কি শাসন আমলে। তুর্কি শাসন আমলে। তুর্কি শাসন আমলে। আচ্ছা এবার দেখো, তারপরও এই অন্ধকার যুগে কয়েকটা গ্রন্থ রচনা হয়ে গেছে। দেখো একটা হলো কি শূন্য পুরাণ, শেখ শুভদয়া, তারপর কি ডাকব পুনর্বচন। পেয়েছো? হ্যাঁ। এই তিনটা গ্রন্থ কোন সময় লেখা? অন্ধকার যুগ। অন্ধকার যেমন যুগে। দেখো করোনার সময় যখন লকডাউন দেওয়া হলো না, দেওয়া হয়েছিল লকডাউন, জি জি। ভাইয়া। সবাই কি লকডাউন মেনেছে? না ভাইয়া। না। কেউ কেউ লুকিয়ে মানে লুকিয়ে বাইরে গেছে। তাহলে অন্ধকার যুগে অনেকে সাহিত্য রচনা করেনি, কিন্তু কেউ কেউ আবার রচনা করেছে। যেমন পুরাণ, শেখ শুভদয়া, ডাকো খনার বচন। এবার দেখো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ ভাইয়া কীর্তন বলো। শূন্য পুরাণ কি মানুষের নাম নাকি? গ্রন্থের গ্রন্থ নাম, না। গ্রন্থের নাম শূন্য পুরাণ। রামায় পণ্ডিতের শূন্য পুরাণ। এটা হলো তোমার ধর্ম পূজার গ্রন্থ শাস্ত্র। আচ্ছা এবার তোমরা দাগ দাও শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে যে তথ্যগুলো পড়বে আমি একটু বলছি, তোমরা দাগে নাও। এক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 1 নম্বর পড়বা 1, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 3 থেকে 9। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদবদ বল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদবদ বল্লভ। এবং শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড হলো 13টি। প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ আর বড়াই। এই বড়াই ছিল রাধা কৃষ্ণের প্রেমের দূত। বুঝছো? মুস্তারি মুস্তারি নাই, চলে গেছে। চলে গেছে। ওকে আচ্ছা এবার দেখো মঙ্গল কাব্যে আসো। মঙ্গল কাব্য, মঙ্গল অর্থ হলো কি কল্যাণ। করলাম। তাহলে মানুষের কল্যাণ কামনা করে যে সকল সাহিত্য রচনা করা হয়েছে তাদের নাম কি? মঙ্গল। মঙ্গল কাব্যের 2টা অংশ, একটা হলো পৌরাণিক,
আর হলো লৌকিক পড়বা। তাহলে পৌরাণিক কোনগুলো, লৌকিক কোনগুলো? আচ্ছা, এখানে দেখো বোঝানোর কিছু নাই, আমি দাগাবো, তোমরা একটু দাগিয়ে নিবা। মঙ্গল কাব্যে আসো, মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যের 1 2 4 1 2 4 5 1 2 4 5 7 8। তারপরে দেখো চণ্ডী মঙ্গল, চণ্ডী মঙ্গল, চণ্ডী মঙ্গলে 3 4 5 3 4 5 3 4 5 7। ভাইয়া মঙ্গল কাব্য আরেকবার বলবেন? মঙ্গল না মনসা মঙ্গল? মনসা মঙ্গল। কোনটা? মনসা মঙ্গল। 2 4 5। দেখো মনসা মঙ্গল বললাম আমি, তোমার 4 5 6 6 কি বলেছিলাম, 4 5 7 ভাইয়া 8। মঙ্গল কাব্য তাহলে মঙ্গল কাব্য তো আমি বললাম, মঙ্গল অর্থ হলো কল্যাণ। মানুষের কল্যাণে যে সকল, মানুষের কল্যাণ নিয়ে যে সকল সাহিত্য রচনা হয়েছে সেগুলো কি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের দুইটি ভাগ, একটা হলো পৌরাণিক, একটা কি লৌকিক। লৌকিক। মনসা মঙ্গলটা পড়বা, চণ্ডী মঙ্গলটা পড়বা, যেগুলো দাগিয়ে দিলাম। অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল কাব্যের 1 নম্বর তথ্য দাগ দাও, তথ্য কোন তথ্য বলি? 1 2 5 6 1 2 5 6 দাগিয়েছো? অন্নদা মঙ্গল কাব্যের কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন: আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতে। তারপরে দেখো নিচে দেখো চণ্ডীদাসের উক্তি, চণ্ডীদাসের উক্তি, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। নাই। বিশালটা জীবনে, জীবনে দেখো 1 নম্বর দেখো কচরা অর্থ কি? দিনপুঞ্জি। পেয়েছো? তারপর 8 নম্বর দাগ দাও, 8 9 10 8 9 10। তার নিচে দেখো একটা ছক আছে। আচ্ছা শোনো, তোমরা একটু অপেক্ষা করো, এগুলো একটু মানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখালে ভালো হবে, একটু অপেক্ষা করো তো। লাভবাহিক। কালো মানুষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস জানো, কালো দুনিয়া আলো, বুঝছো? আলো। হুম। ফর্সা মানুষের খুব খারাপ। দেখো তারপর দেখো জীবনের সাহিত্যে দেখো একটা নাম আছে বৃন্দাবন দাস, শ্রী চৈতন্য ভাগবত। আর শোনো, বাংলা সাহিত্যে এখানে যেগুলো আছে এখানে বোঝানোর কিছু নেই, সবটা মেমোরাইজিং। শুধু পড়বা, জীবনী সাহিত্যের পুরোটা পড়বা। আর আমি শুধুমাত্র একটু তোমাকে দাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের পড়া একটু কম হয়। তারপর তোমরা এখানে দেখো একটু 11 নম্বর পেজে আসো, বিদ্যাপতি সম্পত্তি হবে, খুব গুরুত্বপূর্ণ। বিদ্যাপতি, বিদ্যাপতি চণ্ডীদাস। এই কি এটা আমি এখন না, বিদ্যাপতি আর চণ্ডীদাস। বিদ্যাপতি পড়বা, চণ্ডীদাস পড়বা। তারপর আসো পেজ নম্বর 12, পেজ নম্বর 12, শায়ের ও কবিওয়ালা, শায়ের ও কবিওয়ালা। 1 নম্বর দাগ দাও, 1 2 3 4 5, 5 দাগ দাও, খুব গুরুত্বপূর্ণ।
ছবিওয়ালা ও শায়রদের মধ্যে পার্থক্য কি? গোজলা, গুই, অ্যান্টনি, ফিরিঙ্গি ও রাম বসু। মর্সিয়া সাহিত্য 30 দাও। মর্সিয়া সাহিত্য খুব গুরুত্বপূর্ণ, 30 দাও। এখানে পড়বা 1 2 1 2 4 1 2 4। তাহলে মর্সিয়া অর্থ, মর্সিয়া কি আরবি শব্দ, অর্থ কি? শোক কথা। শোক কথা। কারবালার শোক কাহিনী নিয়ে রচিত। মর্সিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ। এক নজরে মর্সিয়া সাহিত্য টিএম লেখো। এক নজরে মর্সিয়া সাহিত্য টিএম লেখো। নাথ সাহিত্য, নাথ সাহিত্য ডাক দাও 1 2 3। নাথ সাহিত্যের 1 2 3। পুঁথি সাহিত্য, পুঁথি সাহিত্যের 1 2। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি সৈয়দ হামজা। ফকির গরিবুল্লাহ কি? শ্রেষ্ঠ কবি। লোক সাহিত্য, লোক সাহিত্য, লোক সাহিত্যের ইংরেজি নাম ফোকলোর, ডাক দাও। পেজ নম্বর 13 তে আসো। পেজ নম্বর 13। গুরুত্বপূর্ণ তথ্যাবলী 2 3 4 2 3 4 6 7। আচ্ছা তোমরা কি দাগাচ্ছ? দেখাচ্ছি ভাইয়া। আর এখানে দেখাচ্ছি। জি ভাইয়া দেখাচ্ছি, আপনি বলেন। কি পাগল হবে না, না ছাগল হবা? পাগল হয়ে যাব। দুটোর একটাও না। এবার দাগ দাও 8 8 না 9 10 12 14 18 এবং 21। রোমান্টিক প্রণোপাখ্যান। গুরুত্বপূর্ণ তথ্যাবলীতে আসো 1। রোমান্টিক প্রণোপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ শগীর। আরাকান রাজসভা আসো এবার। আরাকান রাজসভা পেজ নম্বর 14। আরাকান রাজসভা। এখানে দাগ দাও 3 4 5। 3 4 5 10। 3 4 5 10। তারপরে আলাওয়াল সম্পর্ক, আলাওয়ালের পাশে 30 দাও। আলাওয়াল সম্পর্কে এইটুকু জানতে হবে। আলাওয়াল কে ছিলেন, তার জন্ম মৃত্যু কি, সে কি কি করেছে আলাওয়াল। এবার অনুবাদ সাহিত্যতে আসো। পেজ নাম্বার 15 তে আসো। পেজ নাম্বার 15। পেজ নাম্বার 15 আসো। সংস্কৃত ভাষা থেকে অনুবাদ গ্রন্থ। এখানে 3টে পড়বা, মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ, 3টে পড়বা। ফার্সি ভাষা থেকে অনুবাদ গ্রন্থ লাইলি মজনু, লাইলি মজনু, ইউসুফ জুলেখা, নূরনামা। আর সব নিচে দেখো জঙ্গনামা। হিন্দি ভাষা থেকে অনুবাদ পদ্মাবতী। অন্যান্য ভাষা থেকে অনুবাদ নবীবংশ। এখন আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। তোমরা পুরো সিটটা একটু দেখো, দেখে যদি কারো কোনো প্রশ্ন থাকো আমাকে করবা। একটু 5 মিনিট সময় দিলাম, তোমরা পুরো সিটটা একবার দেখে নাও, কারণ এটা ভাইয়া। মেমোরাইজিং, বোঝার কিছু নাই। শুধু আমি একটু দাগিয়ে দিলাম, আলোচনা করতে শুধু এইটুকু মুখস্থ করবা।